Hello viewers, welcome to PRC Foundation. It's Abdullah once again. আমার লাস্ট লেকচারে রাইডার্স টু দ্য সি এই ড্রামাটার ক্যারেক্টার্স এবং থিমস ডিসকাস করছি। তো এই লেকচারে আমি এই রাইডার্স টু দ্য সি এর ক্রিটিক্যাল সামারি অ্যানালাইসিস করব। তো এই ড্রামাটা লিখেছেন জন মিলিংটন সিনজ। তার লাইফ ডিউরেশন হচ্ছে 1871 to 1909। ওয়ান্স এগেন 1871 to 1909। তিনি এই ড্রামাটা লিখেছেন 1902-তে এবং এটা পাবলিশড হয় 1903-তে। তো এটা একটা ওয়ান অ্যাক্ট ট্র্যাজেডি, ওয়ান অ্যাক্ট প্লে, একটা মাত্রই অ্যাক্ট আছে এবং এই ড্রামাতে কিন্তু সিনও একটা, সেটা হচ্ছে মারিয়ার কটেজ কিচেন। তো এই কটেজ কিচেনেই ড্রামাটা শুরু হয় এবং সেখানেই শেষ হয় এবং খুব অল্প সময়ের মধ্যে প্লে রাইট মারিয়ার জীবনের ট্র্যাজেডিকে তুলে ধরেন। তো সামারি শুরু করার আগে আমি ক্যারেক্টারসগুলোকে আরেকবার মেনশন করে নিতে চাচ্ছি। তো এই ড্রামাতে 4টি ক্যারেক্টার রয়েছে। তো প্রোটাগনিস্ট ক্যারেক্টার যেটা, অথবা আমরা বলতে পারি ট্র্যাজিক ক্যারেক্টার, সেটা হচ্ছে মারিয়া এবং মারিয়ার দুই কন্যা ক্যাথলিন অ্যান্ড নোরা এবং মারিয়ার লাস্ট লিভিং সান বার্টলি। তো এই 4টা ক্যারেক্টার আছে এই ড্রামাতে। তো তাহলে চলো এখন সামারি শুরু করা যাক। এই ড্রামাটা শুরু হয় মারিয়ার ফ্যামিলির কটেজ কিচেনে। তো সেখানে ক্যাথলিন কিছু রান্নাবান্না করছিল রান্নাঘরে, তো পার্টিকুলারলি কেক বানাচ্ছিল। তো সেখানে নোরা প্রবেশ করে এবং তার হাতে একগুচ্ছ কাপড় থাকে, বান্ডেল অফ ক্লথস। তো এই একগুচ্ছ কাপড় নিয়ে নোরা রান্নাঘরে প্রবেশ করে এবং ক্যাথলিন এবং নোরার কনভারসেশন থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে সেই এলাকার প্রিস্ট এই বান্ডেল অফ ক্লথসটা নোরাকে দেয় এবং এটা দেয় এক্সামিন করার জন্য, পরীক্ষা করে দেখার জন্য যে এই বান্ডেল অফ ক্লথসটা এটা তাদের ভাই মাইকেলের কিনা। তো এখানে বলে রাখি মাইকেল হচ্ছে তাদের ভাই এবং সে সমুদ্রে নিখোঁজ হয়ে গেছে এবং তাকে 9 দিন থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং সেই প্রিস্টটা আরো ইনফর্ম করে যে অনেক দূরের দ্বীপ ডনেগালে সেখানে দুজন মাঝে একটা ডেড বডি পায় এবং এই ডেড বডিটাকে তারা সমাধিস্থ করে এবং এই ডেড বডিটার কাপড়টাই হচ্ছে এই কাপড়গুলো। তো তারপরে ক্যাথলিন এবং নোরা এই বান্ডেল অফ ক্লথসটা কাপড়ের গুচ্ছটা ভেরিফিকেশন করার আগেই তারা বুঝতে পারে যে তাদের মা আশেপাশেই আছে। তো তারা তাদের মাকে অ্যাওয়ার্ড সিচুয়েশনে ফেলতে চাচ্ছিল না, সুতরাং তারা এই বান্ডেল অফ ক্লথসটাকে লুকিয়ে ফেলে, টার্ফ অ্যাটিকে লুকিয়ে ফেলে। তো তারপরে তাদের মা সিনে প্রবেশ করে এবং আমরা দেখি যে তাদের মা বেশ ডিস্ট্রাক্টেড, বেশ ভেঙে পড়েছে, কারণ তার পুত্র মাইকেলকে 9 দিন থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা স্বাভাবিক। তো তারপরে সিনে বার্টলি প্রবেশ করে। তো বার্টলিকে আমরা দেখি যে সে বেশ ব্যস্ত, প্রিপারেশন নিচ্ছে, প্রস্তুতি গ্রহণ করছে। সে মূলত সিটা ক্রস করে মেইনল্যান্ড যেটা কনেমোরাতে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছিল। সেখানে একটি মেলা হয়, গলওয়ে ফেয়ার। তো এই গলওয়ে ফেয়ারে দুটা ঘোড়া বিক্রি করার জন্য বার্টলি যাচ্ছিল। তো এই ঘোড়া দুটা হচ্ছে রেড মেয়ার অ্যান্ড গ্রে পনি। এটা একটু নোট করা উচিত, কারণ এটা ব্রিফ কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট হতে পারে যে বার্টলি গলওয়ে ফেয়ারে কি নিয়ে যাচ্ছিল। দুটা ঘোড়া নিয়ে যাচ্ছিল, একটা হচ্ছে বার্টলিস রেড মেয়ার অ্যান্ড মাইকেলস গ্রে পনি, ঠিক আছে। তো মারিয়া কিন্তু বার্টলিকে যেতে দিতে চাচ্ছিল না, সে বার্টলিকে বিভিন্নভাবে আটকানোর চেষ্টা করছিল, কারণ তার একটা পুত্র সন্তান মাইকেল অলরেডি সমুদ্রে নিখোঁজ, তাকে 9 দিন থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর বার্টলি সমুদ্র ক্রস করে মেইনল্যান্ডে যাবে, এটা মারিয়া চাচ্ছিল না। সে বেশ কনসার্ন, বেশ ওরিড ছিল। সুতরাং সে বলছিল যে আবহাওয়া বেশ খারাপ, যে কোনো সময় সমুদ্রে ঝড় আসতে পারে, তারপরে মাইকেলকে যদি খুঁজে পাওয়া যায় বার্টলির প্রয়োজন হতে পারে, এরকম বিভিন্ন কথা বলে বার্টলিকে আটকানোর চেষ্টা করছিল। কিন্তু আমরা দেখি যে বার্টলি বেশ ডিটারমাইন্ড, তার মধ্যে অবস্টিনেসি দেখা যায়। সে কিন্তু যে কোনো মূল্যে সমুদ্র ক্রস করে গলওয়ে ফেয়ারে যাবেই। কারণটা হচ্ছে সে যদি এই ঘোড়াগুলো নিয়ে যেতে না পারে, ঘোড়াগুলো বিক্রি করে যদি কিছু ইনকাম করতে না পারে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের পভার্টি স্ট্রিকেন ফ্যামিলি বেশ স্টার্ভ করবে, তারা কিন্তু স্টার্ভিং করবে। এজন্য বার্টলি আউট অফ রেসপন্সিবিলিটি সে কিন্তু সমুদ্র ক্রস করে মেইনল্যান্ডে যেতে চাচ্ছিল। তো বার্টলির এই ধরনের ডিটারমিনেশন, অবস্টিনেসি থেকে কিন্তু তার রেসপন্সিবিলিটির যে দিকটা সেটা কিন্তু ফুটে ওঠে। তো মারিয়া বার্টলিকে যখন আটকাতে ব্যর্থ হলো, সে কিন্তু বেশ ডেসপারেট হয়ে গেল। সে এরকম বলছিল যে এটাই হবে বার্টলির সাথে তার শেষ দেখা। তো এখানে কিন্তু ইনডাইরেক্টলি মারিয়া তার পুত্র বার্টলিকে কার্স করে ফেলে। এটা আমরা তার ক্যারেক্টারের ইনডাইরেক্ট ট্র্যাজিক ফ্ল হিসেবে গণ্য করতে পারি।
তারপর কিন্তু ক্যাথলিন মারিয়াকে বেশ বোকাঝোকা করতে থাকে। অ্যারান আইল্যান্ডার্সদের এটা একটা ট্র্যাডিশন যে যখন কেউ প্রস্থান করবে তাকে যদি ব্লেসিং করা না হয়, এটা তার জন্য একটা বিপদ বয়ে আনতে পারে, এটা তার জন্য কিন্তু ক্যাটাস্ট্রফিক হতে পারে। সুতরাং ক্যাথলিন তার মা মারিয়াকে বোকাঝোকা করছিল যে বার্টলি যখন প্রস্থান করলো তখন তাকে কেন সে ব্লেসিং করলো না, কেন তাকে কাজ করে ফেললো। এবং উপরন্তু ক্যাথলিন যে কেকটা বানাচ্ছিল সে কেকটা কিন্তু সে বার্টলিকে দিতে ভুলে যায়, কারণ বার্টলি এবং মারিয়া বেশ একটা তর্কের মধ্যে লিপ্ত ছিল, এই কারণে ক্যাথলিন কেকটা দিতে ভুলে যায়। সুতরাং ক্যাথলিন তার মা মারিয়াকে সাজেস্ট করলো যে তুমি যাও, গিয়ে বার্টলিকে ব্লেসিং করে আসো এবং এই কেকটা দিয়ে আসো। সুতরাং মারিয়া কেক নিয়ে প্রস্থান করলো এবং তারপরে সেখানে ক্যাথলিন এবং নোরা সেই বান্ডেল অফ ক্লথসটা কিন্তু বের করলো জাস্টিফিকেশনের জন্য, তো ভেরিফিকেশনের জন্য। তো তারপরে তারা এই বান্ডেল অফ ক্লথস এই কাপড়গুলোর মধ্যে একটা স্টকিং ছিল, তো সেই স্টকিংটার সেলাই তারা গণনা করে দেখতে পেলো যে এটা আসলে মাইকেলেরই ক্লথ, কারণ এই একগুচ্ছ কাপড়ের মধ্যে একটা স্টকিং ছিল, এই স্টকিংটা সেলাই করেছিল নোরা। সুতরাং নোরা গণনা করা মাত্রই বুঝতে পারলো যে এটা আসলে তাদের ভাই মাইকেলের স্টকিং, এবং তারা বুঝতে পারলো যে তাদের ভাই মাইকেলকে আসলে সমাধিস্থ করা হয়েছে। তো মারিয়া আবার সিনে ফিরে আসলো এবং তার হাতে কেকটা ছিলই, তো এবং তাকে বেশ ভীত এবং ফ্রাইটেন্ড দেখাচ্ছিল। এর কারণ জিজ্ঞাসা করা হলে মারিয়া ডিসক্রাইব করে যে সে যখন স্প্রিং ওয়েলে যায় তো এবং সেখানে বেশ ভীতিকর একটা দৃশ্য দেখে। সে দেখে যে সেখান দিয়ে বার্টলি ক্রস করছিল এবং বার্টলি তার রেড মেয়ারে বসা ছিল। রেড মেয়ারটা হচ্ছে যে মাদি ঘোড়া, লাল কালারের যেটা মাদি ঘোড়া, এই রেড মেয়ারে বসা ছিল এবং তার পেছন মাইকেলের গ্রে পনিটা ছিল। তো গ্রে পনিটা হচ্ছে ছোট ঘোড়া, গ্রে কালারের যেটা ছোট ঘোড়া, তো এবং এই গ্রে পনিটাতে মাইকেল বসা ছিল। তো এটা কিন্তু তার হ্যালুসিনেশন ছিল। হ্যালুসিনেশনটা হচ্ছে অ্যাকচুয়ালি মতিভ্রম, যেটা ভুল দেখা। তো তারপরে ক্যাথলিন এবং নোরা তাদের মাকে ইনফর্ম করে যে মাইকেলের ডেড বডি আসলে খুঁজে পাওয়া গেছে ডনেগালে এবং তাকে সেখানে সমাধিস্থ করা হয়েছে। তো অ্যারান আইল্যান্ডাররা বেশ সুপারস্টিশিয়াস ছিল এবং তারা কুসংস্কারাচ্ছন্ন ছিল। তো তাদের এই দৃশ্যটা থেকে, মারিয়ার এই হ্যালুসিনেশন থেকে তাদের কিন্তু বুঝতে বাকি থাকলো না যে যেহেতু ডেড মাইকেল বার্টলিকে পারসুইট করছে, তারা করছে, সুতরাং এটা কিন্তু বার্টলির জীবনে একটা ভয়াবহ একটা ঘটনা ঘটাতে পারে। তো এই ঘটনাটা, এই হ্যালুসিনেশনটা কিন্তু এই ড্রামাটার হচ্ছে মোস্ট কনক্রিট সুপারন্যাচারাল এলিমেন্ট। যেহেতু বার্টলি তার রেড মেয়ারে বসা ছিল এবং পেছন গ্রে পনিতে মাইকেল ছিল এবং মাইকেল মৃত, এটা আসলে ন্যাচারাল কিছু না, এটা বিয়ন্ড ন্যাচারাল। সো এটা হচ্ছে সুপারন্যাচারাল এলিমেন্ট। তো এই ঘটনার পর মারিয়ার কিন্তু আর বুঝতে বাকি থাকলো না যে বার্টলির জীবনের অবসান ঘটবে, তার মৃত্যু ঘটবে। তো তারপরে মারিয়া বেশ ল্যামেন্ট করতে থাকে, সে তার জীবনের ট্র্যাজিক ঘটনাগুলো রিকল করতে থাকে এবং তার এই ল্যামেন্টেশন, তার এই রিকল থেকে আমরা দেখতে পাই যে মারিয়ার মাইকেল এবং বার্টলি ছাড়াও আরো 4টা পুত্র সন্তান ছিল, তারাও এরকম সমুদ্রে হারিয়ে গেছে। তো স্টিফেন এবং শন নামে তার যে 2টা পুত্র সন্তান ছিল, তারা একদিন এরকম মাছ ধরতে গিয়েছিল, তারপরে তারা মারা যায়। তারপরে মারিয়ার ফাদার ইন ল, হাজবেন্ড এবং সিমাস নামে যে সন্তান ছিল, তারাও এরকম কোনো এক অন্ধকার রাত্রে সমুদ্রে হারিয়ে গেছে, তাদেরকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। সুতরাং আমরা দেখতে পাই যে এই ড্রামাটায় বা মারিয়ার জীবনে সে কিন্তু 6টা পুত্র সন্তানকে হারাইছে। তো এই কোশ্চেনটা ব্রিফ কোশ্চেন আকারে আসতে পারে যে মারিয়ার সন্তানগুলোর নাম কি ছিল। সুতরাং আমি আরেকবার মেনশন করছি মারিয়ার সন্তানগুলোর নাম: স্টিফেন, শন, সিমাস, প্যাচ, মাইকেল, বার্টলি। আমি আবারও বলছি, স্টিফেন, শন, সিমাস, প্যাচ, মাইকেল, বার্টলি। তো মারিয়া ল্যামেন্ট করতে থাকে, রিকল করতে থাকে। সে বলে যে প্যাচ এরকম সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল এবং সে মারা যায় এবং তার ডেড বডিটা পালে জড়িয়ে নিয়ে আসা হয়। তো ইতিমধ্যেই একটা ডেড বডি পালে জড়িয়ে নেইবাররা নিয়ে আসছিল এবং 2জন মহিলা, তারপরে তার পেছন 3জন মহিলা, তার পেছন 4জন মহিলা সেই লাশটার সাথে আসে এবং তারা ইনফর্ম করে যে বার্টলি, এটা আসলে বার্টলির লাশ। তারা ইনফর্ম করে যে বার্টলিকে সেই গ্রে পনিটা লাথি মেরে এরকম সমুদ্রে ফেলে দিছে এবং সমুদ্রের ঢেউ তাকে এরকম আশ্রয়ে নিয়ে যায়, পাথরের সাথে ধাক্কা মারছে। তো সুতরাং বার্টলি মারা যায়। তো বার্টলির লাশটা যখন নিয়ে আসা হয় তখন কিন্তু আমরা মারিয়াকে তার অ্যাটিটিউড থেকে আমরা দেখতে পাই যে সে আসলে অধিক সুখে পাথর, এই ব্যাপারটা দেখা যায়। সে বেশ অসার হয়ে পড়ে। একদিক থেকে সে এরকম অসারতা
দেখায় এবং আরেক দিক থেকে সে কিন্তু স্পিরিচুয়ালি বেশ স্ট্রং থাকে। তো আমরা দেখতে পাই যে মারিয়া বলে যে যেহেতু তার সবগুলো পুত্র সন্তান এখন মারা গেছে, সুতরাং তার কিন্তু আর দুশ্চিন্তার কিছু নেই। তাকে এরকম রাতের পর রাত জেগে নির্ঘুম রাত কাটাতে হবে না, স্বামী সন্তানদের জন্য প্রার্থনায় রাত কাটাতে হবে না, কারণ তারা অলরেডি সবাই মারা গেছে। এবং মারিয়া বলে যে দে আর অল গন নাও অ্যান্ড দ্য সি ক্যান্ট ডু এনিথিং মোর টু মি। তো তারপরে মারিয়া কিন্তু তার ভাগ্যকে মেনে নেয়, যেহেতু তারা পভার্টি স্ট্রিকেন, তাদেরকে এরকম সমুদ্রে যেতেই হবে বিজনেস পারপাসের জন্য, মাছ ধরার জন্য। সুতরাং তাদের কিন্তু এটা ছাড়া কোনো উপায় নাই এবং তারা তাদের ভাগ্যকে মেনে নেয়, মারিয়া তার ভাগ্যকে মেনে নেয়। এবং মারিয়া বলে যে এটাই আসলে আমাদের নিয়তি। মারিয়া বুঝতে পারে যে আসলে পৃথিবীতে কেউ চিরদিন বেঁচে থাকার জন্য আসে না। এবং মারিয়া বলে যে নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং ফর এভার অ্যান্ড উই মাস্ট বি স্যাটিসফাইড। তো এভাবেই ড্রামাটা শেষ হয়। তো আজকের লেকচারটা এ পর্যন্তই। আশা করি লেকচারটা তোমাদের জন্য হেল্পফুল হবে, ভালো লাগবে। আর অবশ্যই আমাদের সাথে থাকবে, আমাদেরকে ইন্সপায়ার করবে এবং আমাদেরকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।